অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর টাইম। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আল আমিন সাহেবের বাংলাদেশ কত পয়েন্ট পেলে এশিয়ান কাপের খেলতে পারবে? এশিয়ান কাপে তো নয়, মানে এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে। এশিয়ান কাপ খেলা এখনো অনেক দূরের পথ বাকি। সেটা খেলার আগে বাংলাদেশকে থার্ড রাউন্ডটা খেলতে হবে। এই থার্ড রাউন্ডে এবার বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে। বাংলাদেশ মানে এই প্রত্যেকটা দল যে সেকেন্ড রাউন্ড যেটা চলছে, 9টা গ্রুপের 3 এবং 4 নম্বরে থাকে 18টা দলই আসলে কোয়ালিফাই করে গেছে। এইবারে ফরম্যাট একটু পরিবর্তন ছিল। এক্স্যাক্টলি, অর্থাৎ এশিয়ান কাপের বাছাই পর্ব, ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব থেকে বাংলাদেশ বাদ। এশিয়ান কাপ যেটা 2027 সালে হবে, সেটার বাছাই পর্বের থার্ড রাউন্ড বাংলাদেশ খেলতে পারবে। 9 দুগুণে 18টা দল, প্লাস হচ্ছে আপনার 3টা প্লে অফ আছে। 3টা প্লে অফ থেকে 3টা দল উঠবে, 21টা দল। এবং হচ্ছে ফার্স্ট রাউন্ড যেটা হয়েছিল, আপনার মনে আছে, মালদ্বীপকে বাংলাদেশ এবার হারিয়ে সেকেন্ড রাউন্ডে উঠলো। ওই বেস্ট 3টা ফার্স্ট রাউন্ড থেকে 3টা দল, মালদ্বীপ, ভুটান এবং লাওস, ওই 3টা দল অলরেডি থার্ড রাউন্ডে জায়গা করে নিয়েছে 10টা দেশের মধ্যে। আচ্ছা, পরিষ্কার করে ব্যাপারটা বলি। এশিয়ান কাপ হচ্ছে যে আমরা দেখেন না ইউরো নিয়ে কথা বলি, কোপা আমেরিকা নিয়ে কথা বলি। এশিয়ার যেটা টুর্নামেন্ট সেটা হচ্ছে এশিয়ান কাপ, মানে যদি একদম শুরু থেকে বলছি। এবং ওই এশিয়ান কাপে একটা কোয়ালিফায়ার হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যেহেতু ওখানে 24টা দেশ খেলে এবং এশিয়াতে কত 45টা দেশের মধ্যে ফুটবল খেলে নাকি? 40+। হ্যাঁ, 40+। তো ওই এতগুলো দেশ থেকে যেটা বাছাই পর্ব হয়, সেই বাছাই পর্বে বাংলাদেশ এতদিন খেলছিল বিশ্বকাপের বাছাই পর্বে, সেটা বাংলাদেশের শেষ হয়ে গেছে। বাংলাদেশ এখন খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বে। এই হচ্ছে গতবার এশিয়ান কাপের বাছাই পর্বে থার্ড রাউন্ডে বাংলাদেশ গিয়েছিল, থার্ড রাউন্ড থেকে বাংলাদেশ বাদ পড়েছিল। সেন্ট্রালাইজ ভেন্যু মালয়েশিয়ায় হয়েছিল টুর্নামেন্টটা। বাহরাইন, তুর্কমেনিস্তান এবং মালয়েশিয়া বাংলাদেশের এই প্রতিপক্ষ ছিল এই তিন। প্রশ্ন যদি সঠিক উত্তর দেই, বাংলাদেশ যদি ওই থার্ড রাউন্ডে যে যাচ্ছে, বাংলাদেশের গ্রুপে আরো 3টা টিম থাকবে। এই 3টা টিম সহ মানে 4টা টিম সব মিলিয়ে, এই 4টা টিমের ভেতরে বাংলাদেশ যদি গ্রুপের সবার ওপরে শেষ করতে পারে, তাহলে বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলবে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথা। এবং অন্য গ্রুপগুলো থেকে সেকেন্ড রাউন্ড থেকে দলগুলো হচ্ছে প্রত্যেক গ্রুপের 2টা করে দল অলরেডি এশিয়ান কাপে কোয়ালিফাই কিন্তু করে ফেলেছে। আচ্ছা, বাংলাদেশ টাইপের প্রশ্নই থাকি। আরেকটা প্রশ্ন রয়েছে কাতারে আল কাফি, তার প্রশ্ন, কাতারে অনেক গরম, বাংলাদেশ লেবাননের এগেইনস্টে অ্যাডভান্টেজ পাবে কিনা? দেখেন, এখানে 2-3টা জিনিস আসলে রয়েছে। কাতারের ওই টাইমটা মানে 10-11 তারিখ বাংলাদেশের যেই টাইমে খেলা, কাতারেরও আসলে যেই টাইমে খেলা, ওই দিন কাতারের টেম্পারেচার থাকবে 40 ডিগ্রি প্লাস। ওকে, যে স্টেডিয়ামে খেলাটা হবে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ওয়ার্ল্ড কাপের সময় যে স্টেডিয়ামগুলো সেন্ট্রালাইজ এসি আন্ডারে আসলে ছিল, সুতরাং ওই মাঠের ওই টাইমটায় গরমটা আসলে ওইভাবে ফিল হবে না। এসি ছাড়বে, কারণ এর আগে আপনার মনে আছে বাংলাদেশ যখন কাতারে খেলতে গেল, হ্যাঁ, বাংলাদেশের গতবারের 21 গেল না, 21 একবার গেল, 21 আগে 20 একবার গেছে বাংলাদেশে। তখন কিন্তু ওই এসি সিস্টেমে কিন্তু চলেছিল। সো গরমটা এখানে ফ্যাক্ট না। লেবাননও তো আসলে এই ধরনের ওয়েদারে কন্ডিশনে আসলে তারা খেলে অভ্যস্ত। আর যেটা ঘটনা হচ্ছে যে ওখানে কিন্তু খেলার সময় ঠিকই আবার সন্ধ্যার পরে শুরু হচ্ছে, তাই না? সন্ধ্যার পরে শুরু হচ্ছে, মানে ওখানকার রাতের আমেজটাকেই তারা নিজেদের আয়োজনের সংযোজন করেছে এবং তারা চেয়েছে যে যারা দর্শক তারা যেন দিনের কাজ শেষে তারা যেন মাঠে আসতে পারেন, সেটার সুবিধাটা তারা করে দিয়েছেন। আর লেবানন হচ্ছে আপনার, যেহেতু তাদের ঘরের মাঠে খেলা হচ্ছে না, অস্ট্রেলিয়ায় তারা একটা হোম ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তারা খেললো ইউএইতে, সংযুক্ত আরব আমিরাতে, এবং এবার তারা খেলছে কাতারে। তাদের লেবানন খেলতে পারছে না কারণ প্যালেস্টাইন এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে, সে যুদ্ধ বলা আসলে উচিত না, ইসরায়েল আক্রমণ করছে প্যালেস্টাইনকে, সেই কারণে সেটা লেবানন তারা ক্ষতিগ্রস্ত। এই কারণে লেবানন তাদের ঘরের মাঠে ম্যাচগুলো খেলতে পারছে না। আচ্ছা, নেক্সট এবার আসি বাংলাদেশেই থাকবো, তবে এবার একটু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। রবসন টু ইন্ডিয়া ডিল কতটুকু সম্ভব? প্রশ্ন হচ্ছে আলভিন অফিসিয়ালের প্রচুর পরিমাণ আগ্রহ। ইনফ্যাক্ট কলকাতা থেকে আমার মনে হয় যে প্রচুর আগ্রহ পাওয়া যাচ্ছে। অনেকে তো আমাকে বলছেন যে ইস্ট বেঙ্গলের রবসন রবিনহো চলেই গেছেন। কালকে আমি আরেকটা দেখলাম, কলকাতা মোহামেডানে নাকি 2 বছরের জন্য রবসন রবিনহো। এটা আমি আপনাকে এটা বলতে পারি যে কলকাতা মোহামেডানের এটা আমি কনফার্ম করতে পারি যে হচ্ছে না এখনো পর্যন্ত, তাই না? ওটাও ওই রিউমারটাও আর কি আছে, ইস্ট বেঙ্গলের রিউমার রয়েছে, ইস্ট বেঙ্গলের রিউমারটা আছে। তবে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের সঙ্গে এখনো কন্ট্রাক্ট আছে রবসনের। কিংসের পক্ষ থেকে আমরা যতটুকু জানি যে কিংস রবসনকে ছাড়তে চায় না, রবসনকে তারা রাখতেই চায়। এখন দেখা যাক যে এর পরে ডিলটা কি হয়, কারণ যেহেতু মানে চুক্তির মেয়াদ আর বেশি দিন নাই, এই কারণে রবসন এখন কথা বলতে পারেন ক্লাবের সঙ্গে। এখন সেই চুক্তির মেয়াদটা বাড়িয়ে নিতে হবে প্রথমত,
মানে নভেম্বর পর্যন্ত যেহেতু, আচ্ছা। এবং সেই চুক্তির মেয়াদ যদি বাড়িয়ে নিতে রবসনের সাথে, তাহলে নতুন কন্ট্রাক্ট করতে হবে, কন্ট্রাক্টের দুই পক্ষের মিলমিশ হতে হবে, এরপর রবসন বসুন্ধরা কিংসে খেলবেন, সেটা নিশ্চয়তা আমরা হয়তো পেতে পারি। আর রবসন যেটা করতে পারেন, রবসনকে যদি বসুন্ধরা কিংস ছাড়তে না চায়, তাহলে রবসন এই নভেম্বর পর্যন্ত যাইতেই পারবেন না, এরপরে তাকে যেতে হবে, এর আগ পর্যন্ত কোনো অপশন নেই, তার মানে জানুয়ারি উইন্ডোতে তাকে যেতে হবে। আর তার যে অপশনসগুলো আছে, ইস্ট বেঙ্গলের কথা শোনা যাচ্ছে, টাকায় বনিবনার ব্যাপার আছে, এবং এই ছাড়াও অন্যান্য জায়গার ক্লাবও আগ্রহী রবসনকে পেতে। মানে রবসন যেটা হয়েছে সাউথ এশিয়ার ফুটবলের অন্যতম বড় নাম তো বটেই, এবং তিনি গোটা এশিয়াতেই নাম কামিয়েছেন বসুন্ধরা কিংসে খেলে, এইটা একটা বড় প্লাস পয়েন্ট। সবশেষ বোধহয় বাংলাদেশে খেলে যাওয়া কোনো একটা ফুটবলারকে নিয়ে ট্রান্সফার বাজারে এত বেশি কথাবার্তা হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সনি নর্দে। হ্যাঁ, সনি নর্দে, যিনি এখনো তিনি খেলছেন, এখনো গোল করে যাচ্ছেন, দুর্দান্ত। সনি নর্দেদের পর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতেই গেলেন অনেক ফাঁকি দিয়ে, অনেক 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 গল্প আছে সেই ট্রান্সফারের, অনেক গল্প আছে, ঘুরতে যাচ্ছি বলে চলে গেছেন, তাই না? মানে ট্রান্সফারে অদ্ভুত সব ঘটনা ঘটে, এবং বাংলাদেশও এর বাইরে না। আচ্ছা, কাউকে কন্ট্রাক্ট সাইন করানোর আগ পর্যন্ত তো সেফ না, তাই না? মেইন কন্ট্রাক্ট সাইন করানোর আগ পর্যন্ত সে সেফ না, কেউই সেফ না। ইনফ্যাক্ট ধরেন হচ্ছে এখন ক্লাবগুলো কি করে, এই যেমন বাংলাদেশের নেক্সট উইন্ডো তো চলছেই, নেক্সট সিজনের জন্য ক্লাবগুলো হচ্ছে কি আপনার এখন প্রি কন্ট্রাক্ট পেপার পাঠাচ্ছে, মানে ওইটাই আপনার কমিটমেন্ট, কিন্তু ওই কমিটমেন্ট যে কেউ ব্রেক করতে পারে, এবং এটার জন্য তাকে, এবং প্লেয়াররা নাকি 2-3 জায়গা থেকে হচ্ছে সেম কমিটমেন্ট দিয়ে লাস্টে তারা ডিসাইড করে, তিনটাই হাতে রাখলো, এরপর লাস্টে তারা আসলে ডিসাইড করবে। আপনার বাংলাদেশে এসে সিগনেচার মেইন বিএফএফ এর ফর্মে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার রেজিস্ট্রেশন ফর্মে সিগনেচার করার আগ পর্যন্ত কোনো কিছুই সেফ না। অন্যবার কি হয়, প্রত্যেক সিজনে দেখবেন লোকাল ফুটবলারদের নিয়ে কাহিনী হয়, 2-3 জায়গা থেকে তারা একটা টোকেন মানি নিয়ে রাখে। তো এইবার সেটা যেন না হয়, সে কারণে কিন্তু সিজন শেষ হওয়ার সাথে সাথে 2 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম ছেড়ে দিয়েছে। অন্যবার কিন্তু একটা গ্যাপ থাকে, 1-1.5 মাস পর রেজিস্ট্রেশন উইন্ডোটা শুরু হয়। এটা একটা বড় ঝামেলা হয়েছে। আচ্ছা, এইবার আসি ব্রাজিল নিয়ে, যেহেতু প্রশ্ন কোয়েশ্চেন ছিল, ব্রাজিল টাইপের কোয়েশ্চেন, মানে রবসন রবিনিও ব্রাজিল ওই রিলেট। ব্রাজিল নিয়ে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এমডিএইচবি শুভর, ভিনিসিয়াসের নতুন হেয়ারস্টাইল কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো লাগেনি, আমার একটু অদ্ভুত লেগেছে আর কি। আমার না মানে মনে হচ্ছিল যে ঘুম থেকে ওঠার পর, এটা দেখার পর আমার মনে হচ্ছিল যে এটা কি কামাভিঙ্গা খেলতেছে নাকি ব্রাজিলের, যদিও পিছনে হচ্ছে একটু কামাভিঙ্গা তার ভালো বন্ধু। হ্যাঁ, সামার টাইম একটা হেয়ার কাট, ম্যাডনেস না স্যাডনেস, এইটা তো ম্যাডনেস হবে। তার কাছে ভালো লেগেছে, তার ব্যক্তিগত ব্যাপার। তবে ভিনিসিয়াসকে খারাপও লেগেছে এমন বলা যাবে না, এটা দেখে তো গেছে। এখন ধরেন আপনি যদি চুল এতটুকু করে ফেলেন, আগেও একবার ভিনিসিয়াসকে জানি কি করেছেন একবার, হ্যাঁ এরকমই তো নাকি জানি, কাছাকাছি একটু ডিফারেন্ট ছিল, একটা ছিল। মানে আপনাকে যদি হঠাৎ করে এখন হচ্ছে আমি দেখি আর্মি চার দিয়ে অথবা বাটি চার দিচ্ছেন, আপনি বাটি চার দিয়ে পাশে বসে শো করতে দিতেই পারে, দিয়ে দেন। ঠিক আছে, প্রশ্ন মহিউদ্দিন মিমের, 10-এর স্পেন, 14 জার্মানি, 22-এর আর্জেন্টিনা, 18-এর ফ্রান্সটা বাদ দিলেন কেন? এটা পিক করেন। 2022 আর্জেন্টিনা, 10-এর স্পেন, 2022 আর্জেন্টিনা, কারণ লিওনেল মেসি। হ্যাঁ, মেসি একটা হইতে পারে, কিন্তু লিওনেল মেসি ফ্যাক্টরের কারণেই হচ্ছে বিশ্বকাপ। না, 10-এর স্পেন, আর টিম ওয়াইজ 10-এর স্পেন আমার মনে হয় তারা আনবিটেবল। তারা যেভাবে গেম কন্ট্রোল করেছে, এইটা তাদেরকে খুব হারাইতে পারার স্বপ্ন কেউ দেখতে পারে নাই, এবং টপ টু বটম সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আমি তো বললাম খালি একটা কারণেই 2022 আর্জেন্টিনা, সেটা হচ্ছে যে লিওনেল মেসি। উনি তো টিমের কথা জানতে চেয়েছেন, তাহলে তো 10-এর স্পেন, তাই না? ওই দিন তো আমরা বললাম যে কোন শোতে তো আমরা বললামই যে ওই 10-এর স্পেন। আচ্ছা, মল্লিক কামালের প্রশ্ন হচ্ছে স্পেন কি মূল পর্বে এরকম গোল দিতে পারবে কিনা? নর্দার্ন আয়ারল্যান্ডকে তারা বড় ব্যবধানে হারিয়েছে, পেদ্রিজেদি গোল করেছেন, আবার অরাইথাবাল গোল করেছেন। কথা হচ্ছে যে মূল পর্বে তারা এত গোল দিতে পারবে কিনা। আগের ম্যাচে তারা বড় ব্যবধানে হারিয়েছে, মানে দুইটা ম্যাচে তারা 10টা গোল দিয়েছে, মাত্র একটা গোল কনসিড করেছে। এই যে দুটো দলের বিপক্ষে তারা খেলেছে, দে আর মানে নট প্লেইং ইন ইউরোপ, তাই না? তো এদের সাথে এবং র্যাঙ্কিংয়েও তারা অনেক কিছু, এদের সাথে কম্পেয়ার না করি, স্পেনের এত গোল দিতে পারার কথা না। তাদের গ্রুপে আছে ইতালি, তাদের গ্রুপে আছে ক্রোয়েশিয়া, এত গোল হয়তো আমরা গ্রুপ পর্বে দেখবো না। আর স্পেনের ওই যে বলে না যে, আমি বলি ফুটবল খেলতে গেলে যখন আপনি উইংয়ে খেলবেন, আপনি যদি একজনকে
কাটিয়ে গেছেন, পাস দেন নাই, ফাঁকা ছিল, এটা বলে যে ক্যাতরায়। হ্যাঁ, এই একটা বাংলা শব্দ ইউজ করা যায়, বেশি ক্যাতরায়। হ্যাঁ, তো স্পেন যদি ওই বেশি ক্যাতরাইতে যায় তাহলে স্পেন গোল পাবে না, আর একটু ডিরেক্ট অ্যাপ্রোচে যাইতে হবে সম্ভবত। স্পেন তো তাদের প্লেইং স্টাইল অতভাবে চেঞ্জ করা নেই। মোহাম্মদ আরাফাতেরও স্পেন রিলেটেড প্রশ্ন। লামিন ইয়ামাল শেষ 2 ম্যাচে 2 অ্যাসিস্ট করেছেন, স্ট্যান্ডিং অভিয়েশনও পেয়েছেন, তাকে নিয়ে কিছু বলেন। লামিন ইয়ামাল অ্যান্ডোরা ম্যাচটা তিনি খেলেন নেই, গতকালকের ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের এগেনস্টে তার অ্যাসিস্টে গোল হয়েছে। ব্রাজিলের এগেনস্টে যে এর আগের ম্যাচটা ছিল সেখানেও কিন্তু তার অ্যাসিস্টেই গোল হয়েছে, অর্থাৎ ইয়ামালের খেলা 2টা ম্যাচেই তিনি অ্যাসিস্ট করতে পেরেছেন। এবং একটা উইংয়ে ধরেন হচ্ছে কি লামিন ইয়ামাল সেট মনে হচ্ছে সোফার। লামিন ইয়ামাল খেলবেন, এটা নিশ্চিত। লামিন ইয়ামালের মাঝখানে একটা ম্যাচে দেখলাম, কার সাথে ছিল প্রতিপক্ষটা? লাস্ট 3টা ম্যাচ যদি আপনি হিসেব করেন, হ্যাঁ। নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে গতকালকে খেললো, অ্যাসিস্ট করলো। এর আগে অ্যান্ডোরার সাথে তিনি শুরুর একাদশে নামে নাই। এরপর এর আগের ম্যাচটাই ছিল ব্রাজিলের সাথে স্পেনের, ব্রাজিলের এগেনস্টে তার অ্যাসিস্টে গোল আছে। আচ্ছা, লামিন ইয়ামাল ফ্যান্টাস্টিক। আর দেখেন এই বয়সে স্ট্যান্ডিং ওভেশন দেয় কাকে, পায় কে, এটা একটা বিরাট ব্যাপার না? সেই হিসাবে এখন ইউরোতেই থাকে। এইচআর শাকিলের প্রশ্ন হচ্ছে ইউরোতে চান্স না পাওয়া আইসল্যান্ড কিসের ইংল্যান্ডকে আলামত দিল? ইংল্যান্ডকে হারিয়েছে। আইসল্যান্ড তো কোনো আলামত দিল না, ইংল্যান্ড কি বিপদের আলামত আলামত দিল? কথা দিয়েছে। হচ্ছে এটা, মানে ইংল্যান্ডের এই দল দেখে যখন স্কোয়াড ঘোষণা করা হয়েছে তখন আমি বলেছিলাম যে ইংল্যান্ড টুর্নামেন্ট ফেভারিট, অন্যতম ফেভারিট। আমি এখন কথা ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছি। তো ইংল্যান্ডের খেলা দেখে, ইংল্যান্ডের বসনিয়া হার্জেগোভিনার সাথে খেলা, ইংল্যান্ডের আইসল্যান্ডের সাথে খেলা, মানে ইংল্যান্ড এখন একটা মেস মনে হচ্ছে। যেই গ্যারেথ সাউথগেটকে আনা হয়েছিল 2016-তে আইসল্যান্ডের কাছে হেরে ইংল্যান্ডের বাদ পড়ার পরে, সেই গ্যারেথ সাউথগেট আরেকবার আইসল্যান্ডের কাছে হেরে, এবং ইংল্যান্ড নাকি 1968 সালের পর প্রথমবার কোনো টুর্নামেন্ট শুরু করার আগে, বড় টুর্নামেন্ট শুরু করার আগে এই ম্যাচ হারলো। হ্যাঁ, আর হ্যারি ম্যাগুয়ারের না থাকা, ডিফেন্সের যা তা অবস্থা, জ্যাক গ্রিলিশকে না রাখা, আমি আসলে মানে ইংল্যান্ডের মানে যেটা বললেন মতিগতি একটা বুঝতে পারিনি। মেসের মতো হয়ে গেছে সেটাই ইংল্যান্ডের আসলে। অবস্থা খুব, আর আইসল্যান্ডের ফিফা র্যাঙ্কিং উজবেকিস্তানের পেছনে এখন এই মুহূর্তে। ওটা তো একটা শকই ছিল ইংল্যান্ড যেভাবে বিরাট শূন্য shock, গোলে হারলো। বিরাট। এবং ইংল্যান্ড তো 2টা প্রস্তুতি ম্যাচই আসলে খেলে ফেলেছে। দুও শুনে তারা বেরিয়েছে মাঠ থেকে। আপনি ইউরোতে থাকতে চান, আমি কোপাতে থাকতে চাই। না, আমার আর কোনো প্রশ্নই নেই, শেষ। সালমান আহমেদ সানি তার প্রশ্ন, অ্যালিসন কিভাবে 110 নম্বর জার্সি পরেছে? সিবিএফ অর্থাৎ ব্রাজিলের যে ফুটবল অ্যাসোসিয়েশন, তাদের 110 বছর গতকালকে হয়েছে। সুতরাং যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ, সুতরাং সেখানে হচ্ছে তারা সেটা করতেই পারে। স্পেশাল পারমিশন, স্পেশাল পারমিশন নিয়েই অ্যালিসন সেই 110 সেই জার্সিটা পরে মাঠে নেমেছেন। বাংলাদেশে যে অস্ট্রেলিয়া আসলো, অস্ট্রেলিয়ার জার্সির পেছনে তো নাম ছিল না। আর আচ্ছা, ভালো কথা, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে অস্ট্রেলিয়ার কোচ আর প্লেয়াররা যে ছবি না তুলে চলে গেছে, হ্যাঁ, ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে, এখানে কোনো দাম্ভিকতা শো করেছে কি? না, কোনো ঘটনাটা কি হয়েছে আমি আপনাকে বলি। ঘটনা যেটা হয়েছে, অস্ট্রেলিয়া প্রেস কনফারেন্সে এসছে, প্রেস কনফারেন্স শেষ, তাদেরকে বলা হয়েছে যে আমরা একটা ছবি তুলবো, বাংলাদেশের প্রেস কনফারেন্স শুরু হবে, বাংলাদেশের কোচ এবং ক্যাপ্টেন আসছে, আপনারা একটু অপেক্ষা করেন। মিডিয়া ম্যানেজার বাইরে গেছে এবং তারা দেখতে পেয়েছে বাংলাদেশ দল তখনও ট্রেনিং করছে, এবং সেখান থেকে 2-3 মিনিট দূরে হেঁটে যেতে হয় এরকম একটা ট্রেনিং গ্রাউন্ডে। প্রেস কনফারেন্স রুম থেকে এই হচ্ছে দূরত্ব 5 মিনিট দূরত্ব। তো অস্ট্রেলিয়া টিম বসেই ছিল বাংলাদেশ দল আসবে বলে, তারা জানতো না যে বাংলাদেশ দল এখনও ট্রেনিং করছে। যখন বাংলাদেশের মিডিয়া ম্যানেজার এসে বলল যে আমাদের টিম এখনও ট্রেনিং করছে, অপেক্ষা করতে হবে অনেক সময়, তাহলে প্রয়োজন নাই, তখন অস্ট্রেলিয়া উঠে চলে গেছে। অস্ট্রেলিয়া ওখানে বসেই ছিল, অস্ট্রেলিয়া টিম বাংলাদেশের সাথে ছবি তুলবে বলে। এইরকম কোনো ঘটনা পৃথিবীতে এখনো ঘটে নাই। আপনি যদি ভেবে থাকেন ঘটেছে, ইউ আর রং। আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে এই ভুল ইনফরমেশনটা দেওয়া হয়েছে। এটা মানে এর চেয়ে ভয়ঙ্কর ভুল আর হতে পারে না। মানে ওই টাইম জিনিসটা এমন ছিল যে আপনার বাংলাদেশ টিম প্র্যাকটিস শুরু করেছে, বাংলাদেশ টিম তখন প্র্যাকটিস করছিল, মাঝখানে প্রথম 15 মিনিটের পর আমাদের চলে আসতে হয়েছিল। ওই মাঝখানের সময়টা অস্ট্রেলিয়া টিম প্রেস কনফারেন্স করেছে, অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্স শেষ,
ওই সময়টায় বাংলাদেশেরও প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার কথা, হয়তো সেখানে একটু অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্স কিন্তু 1 মিনিট আগে শেষ হয়েছে, মানে 15 মিনিট টাইম ছিল। বাংলাদেশে অনেকক্ষণ ধরে ট্রেনিং করেছিল, অস্ট্রেলিয়া অনেকক্ষণ ধরে ট্রেনিং এবং অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্সও কিন্তু 1 মিনিট আগে শেষ হয়েছিল, সেটা নিয়ে কথা বলছিল। হ্যাঁ, এবং এই কারণেই এই জিনিসটা মানে এখানে কোনো রকম কোনো ষড়যন্ত্র বা দাম্ভিকতা ওরা দেখিয়েছে যে বাংলাদেশের ক্যাপ্টেন কেমন ছবি তুলবে, এরকম কোনো কিছু আসলে ভেরি মানে যথেষ্ট কোঅপারেটিভ ছিল তারা। আফিফ হাসান তার প্রশ্ন, এবং এটা দিয়ে শেষ করছি, ভাববেন এটা, হ্যাঁ এটা ট্রায়ও চুজ করবেন, ভিনি, রড্রিগো, রাফিনিয়া, ভিনি, এনরিক, রড্রিগো, মার্টিনেলি, ভিনি, রড্রিগো। ভিনি, রদ্রিগো, রাফিনিয়া, এইটাকে আমি পিক করব। সব জায়গায় আছে, হ্যাঁ এক জায়গায় রাফিনিয়া অ্যাড হয়েছে, এক জায়গায় এনরিক অ্যাড হয়েছে, এক জায়গায় মার্টিনেলি। ভিনিসিয়াস রাইট উইং থেকে, রাফিনিয়া লেফট উইং থেকে, ভিনিসিয়াস লেফট উইং থেকে, রাইট উইং থেকে হচ্ছে আপনার রাফিনিয়া, মাঝখানে রদ্রিগোকে দিয়ে স্টার্ট করে দিব, এনরিককে বদলি হিসেবে নেওয়াবো। এটাই আসলে সোফার বেস্ট অপশন, ভিনি মাঝখানে রেখে রড্রিগো এবং রাফিনিয়াকে দুই পাশে স্টার্ট করানো। এটার কারণ হচ্ছে যে রদ্রিগোর বিগ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স, এনরিককে যেহেতু পরে নামিয়ে ইফেক্টিভ হচ্ছেন তিনি, ওয়াই নট পরে নামানো। ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.